নমস্কার। কয়েকদিন আগে চ্যানেলের তরফ থেকে যে পোল দেওয়া হয়েছিল তাতে আপনারা অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধুদের অনেকেই আপনাদের পছন্দসই জঁরের কথা উল্লেখ করেছেন। আমরা খুঁটিয়ে দেখেছি পোলের রেজাল্ট, পড়েছি আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট। আশা করি ভবিষ্যতে আপনাদের সকলেরই ইচ্ছে পূরণ হতে চলেছে। কারোরটা একটু আগে, কারোরটা একটু পরে। অনুরোধ রইল শুধু আমাদের কিছুটা সময় দেওয়ার। না, আমাদের আজকের গল্পের নির্বাচন ওই পোলের রেজাল্টের ওপর ভিত্তি করে নয়, তবে আপনাদের পছন্দের ওপর ভিত্তি করে তো বটেই। মাইথোলজির বিভিন্ন দেবতা, উপদেবতা, অপদেবতাদের ওপর আধারিত কল্পকাহিনীগুলি যে আপনাদের বিশেষ পছন্দের, এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি কমেন্ট বক্সে। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের গল্পটি কিন্তু প্রাপ্তমনস্কদের জন্য। আসুন তাহলে শুনে নেওয়া যাক সুলেখিকা সূর্যানী ভট্টাচার্যের কলম নিঃসৃত কাহিনী টেকো ধামানের থান। হিমালয়ের কোলে ছবির মতো সাজানো সুন্দর এক জনপদ টিকলি। জনপদটির একপাশে অনুচ্চ পাহাড়ের সারি হিমালয় গিরিশিরায় গিয়ে মিশেছে, অন্য পাশে সুউচ্চ পাইন বন আর পাহাড়ি বাঁশের জঙ্গল তলিয়ে গিয়েছে নিচে কোনো খাদের অন্তরালে। টিকলির নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর হওয়ার পরেও উত্তরবঙ্গের অন্যান্য গ্রামগুলির মতো এখানে পর্যটনে খুব একটা উন্নতি হয়নি। তার মূলত কারণ দুটি। প্রথমত, এই জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ২০-২৫টি পরিবারের বাস, তারা একেবারেই অতিথিবৎসল নয়। অতিথিবৎসল হওয়া তো দূরের কথা, নিজেদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলতেও এদের চরম অনীহা। সূর্যোদয়ের পর এরা নিজেদের ঘর বাড়ি, জমি জিরেত, খামার এইসব নিয়েই ব্যস্ত থাকে। তারপর ৩:৩০-৪টে সূর্য পাটে বসলে এদের আর কোনো হদিশই পাওয়া যায় না। রাত যত বাড়ে ততই যেন টিকলি এক জীবন্ত জনপদ থেকে পরিত্যক্ত কোনো পাহাড়ি গ্রামে পরিণত হয়। দ্বিতীয় কারণ অবশ্যই টিকলির ভূগঠন আর অবস্থান। টিকলিতে চড়াই উতরাই এতটাই বেশি যে শখের পর্যটকদের পক্ষে এখানে ডে ট্যুর করা প্রায় অসম্ভব। প্রশিক্ষিত হাইকার ছাড়া টিকলির সৌন্দর্য উপভোগ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও যে ১-২টো ট্রেকিং গ্রুপ এসে পড়ে না তা নয়, কিন্তু তারা লোকজনের ব্যবহারে আতিথেয়তার ঘাটতি এবং হোমস্টের অনুপস্থিতির কারণে বেলাবেলি ফিরে যেতে বাধ্য হয় কাছাকাছি কোনো গ্রামে। আজ থেকে বছর ৬ আগে যখন নন্দিতা অমর্ত্যের হাত ধরে টিকলিতে এসে পৌঁছেছিল, তখন প্রথম দর্শনেই ওর বড় ভালো লেগে গিয়েছিল জায়গাটা। অমর্ত্য টিকলির এক চা বাগানের ম্যানেজার। সেই চা বাগানের পাশে এক সুন্দর দোতলা কটেজে এনে যখন অমর্ত্য নন্দিনীকে বলেছিল, নিনি, এই আমাদের নতুন বাড়ি, পছন্দ হয়েছে? তখন নন্দিনী খুশিতে পাগল হয়ে গিয়েছিল। আজীবন কলকাতায় থাকা নন্দিনী কখনো ভাবেইনি সে এই রকম একটা বাড়িতে থাকবে। পাহাড়ের ওপর দোতলা কাঠের বাড়ি, একতলায় খোলামেলা জানালা আর ফায়ার প্লেসে সুসজ্জিত বেশ বড় একটা ডাইনিং স্পেস, তার পাশে কিচেন আর বাথরুম। ডাইনিং স্পেস থেকে কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেখানে মুখোমুখি দুটো ঘর আর একটা বিশাল ঝুল বারান্দা। ঝুল বারান্দায় দাঁড়িয়ে সামনে ধাপে ধাপে নেমে যাওয়া আদিগন্ত বিস্তৃত চা বাগান থেকে ভেসে আসা নাম না জানা পাহাড়ি ফুলের গন্ধের সাথে বারান্দায় ঝোলানো উইন্ড চাইমের মাতাল আওয়াজে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল নন্দিতা।
এ তো স্বর্গ। অমর্ত্যের বুকে মুখ গুজে নন্দিতা আদুরে গলায় বলেছিল, খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। নতুন নতুন সব কিছুই বড় সুন্দর। নতুন শাড়ির স্পর্শ, নতুন বইয়ের গন্ধের মতো নতুন সংসারও এক নিটোল ভালো লাগা বয়ে আনে। নন্দিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম কয়েক বছর হাওয়ার ওপর ভর করা রঙিন পালকের মতোই তরতর করে কেটে যাচ্ছিল নন্দিতা অমর্ত্যর জীবন। কোনো দুশ্চিন্তা নেই, কোনো অপ্রাপ্তি নেই, সব যেন কি নিখুঁত, কি অনবদ্য। কিন্তু নতুন সংসারের স্বপ্নে মজে থাকা আর সংসার করা দুটো যে সম্পূর্ণ আলাদা ব্যাপার তা বুঝতে নন্দিতার বেশি সময় লাগলো না। অমর্ত্য টিগলির সবচেয়ে বড় চা বাগানটির ম্যানেজার, প্রচুর দায়িত্ব। সকাল 8টায় বাড়ি থেকে বেরোনোর পর দুপুরে একবার বাড়ি ফিরে নাকে মুখে চারটি গুঁজে তারপর আবার চা বাগানে দৌড়তে হতো তাকে। তারপর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে 7টা। বিয়ের পর মাঝে মাঝে নন্দিতাকে চমক দিয়ে অমর্ত্য কাজের ফাঁকে হানা দিত বাড়িতে, আদরে আদরে অস্থির করে দিত ওকে। কিন্তু সময় যত গড়াতে লাগলো ততই যেন আস্তে আস্তে এই হুট করে বাড়ি এসে চমকে দেওয়াগুলোর ওপর ধুলো জমতে লাগলো। অমর্ত্য অফিস চলে গেলে নন্দিতার কিছুই করার থাকে না সারাদিন। একটি মেয়ে আসে সকালে 8 ঘন্টার জন্য, সে ঘরের তোলা কাজ সেরে মুখে রাতই না কেড়ে বাড়ি ফিরে যায়। নন্দিতা কথা না বলতে পেরে হাঁপিয়ে ওঠে। একদিন বাড়িতে বসে বসে সাংঘাতিক দমবন্ধ লাগায় সে নিজের ওভারকোটটা জড়িয়ে বেরিয়ে পড়েছিল টিগলির রাস্তায়। কিন্তু সেখানেও একই অবস্থা, কারুর মুখে রা নেই, কেউ ওর দিকে ফিরেও দেখছে না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। সেদিন অমর্ত্য বাড়ি ফেরার পর নন্দিতা জানিয়ে এসে অমর্ত্যর পাশে বসেছিল। খানিক অভিযোগের সুরেই বলেছিল, তুমি আজকাল কেমন যেন হয়ে যাচ্ছ। আগে তাও মাঝে মধ্যে দুপুর গড়ালে এসে পড়তে, এখন তাও আসো না। আমার এই বাড়িটা একা একা বন্ধ লাগে, সময় কাটানোর মতো কোনো কাজই নেই। আমি সময় কাটানোর মতো কোনো একটা কাজ জোগাড় করে দাও না। চা খেতে খেতে অমর্ত্য ঢোক গিলেছিল। তারপর নন্দিতার দিকে তাকিয়ে বলেছিল, কাজ মানে কীরকম কাজ করবে বলে ভাবছো? নন্দিতা সোৎসাহে বলেছিল, এই ধরো চা বাগানের কোনো কাজ, অবশ্যই ডেস্ক জব। আচ্ছা, আমি দেখব। অ্যাকাউন্টসে তো একজন লোক দরকার, আমি কথা বলে জানাবো। তা জানিয়েছিল অমর্ত্য। নন্দিতা ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু সেই চাকরি নন্দিতার হলো না। হওয়া অবশ্য সম্ভবও ছিল না। নন্দিতা পড়াশোনা জিনিসটার সাথে কোনোদিনই সখ্যতা করে উঠতে পারেনি। একে তো পড়াশোনা পছন্দই ছিল না, তার উপর বয়ঃসন্ধির সময় যখন মনের শুঁয়োপোকা আস্তে আস্তে প্রজাপতি হয়ে পাখনা মেলছে, ঠিক তখনই নন্দিতা প্রেমে পড়ে যায় অমর্ত্যর। ব্যাস, যেটুকু হতে পারত সেটাও হয়ে উঠল না আর। নন্দিতার বাড়ির অবস্থা সচ্ছল ছিল। বাড়ির আদুরে মেয়ে হওয়ার কারণে তার পড়াশোনা নিয়ে সেভাবে কেউ মাথা ঘামায়নি। বরং নন্দিতার বাবা মায়ের ধ্যান জ্ঞান ছিল তাদের ছেলেটিকে নিজের পায়ে দাঁড় করানো। অবশেষে যখন নন্দিতার বিয়ের বয়স হলো, তখন নন্দিতার বাবা অজস্র টাকা খরচ করে নন্দিতাকে প্রাইভেট কলেজ থেকে গ্র্যাজুয়েট করানোর একটা শেষ চেষ্টা করেছিলেন। বিয়ের স্বপ্নে মশগুল নন্দিতা সেখানেও সাধারণের থেকে নিম্নমানের ফল করে বইপত্রকে বিদায় জানালো। জীবনের সেই দিনগুলোয় নন্দিতা ভাবত, পড়াশোনা শিখে টাকা রোজগার করার কথা তারাই ভাবে যারা নিম্ন মধ্যবিত্ত, অভাবী পরিবার থেকে উঠে এসেছে। কিন্তু পরপর আরও দুটো কাছে পিঠে স্কুল এবং টিগলির দ্বিতীয় বৃহত্তম চা বাগানটি থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসার পর নন্দিতার মধ্যে
এক অদ্ভুত অবসাদ জন্মাতে শুরু করল। নন্দিতা চিরকাল নিজেকে সুন্দরী বলেই মেনে এসেছে, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছিল ওর সৌন্দর্য যেন কোনো কিছুই জয় করতে পারছে না। অবসাদ বড় কঠিন অসুখ। একজন মানুষের সমস্ত পজিটিভিটিকে খেয়ে নিয়ে তার ভিতরের অবদমিত কুৎসিত রূপটাকে টেনে বের করে আনতে পারে একমাত্রই অবসাদ। যত দিন যাচ্ছিল ততই যেন নন্দিতা অবসাদের এক কালো অতল কুয়োর মধ্যে হারিয়ে যাচ্ছিল। সেই রকমই সময় একদিন অমর্ত অফিস থেকে ফিরে এসে নন্দিতাকে বলল, নিনি, সামনের সপ্তাহে তো ছুটি আছে, চলো না দার্জিলিং ঘুরে আসি। নন্দিতা হাঁপ ছেড়ে বেঁচেছিল। এই 4 দেওয়ালের অন্ধকূপ থেকে মুক্তি পাওয়া যাবে, হোক না সে মুক্তি মাত্র 4 দিনের। নন্দিতা প্রবল উৎসাহে লেগে পড়েছিল ব্যাগ গুছানোর কাজে। টিগলি থেকে লেপচা জগৎ, সেখান থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি। শিলিগুড়িতে নন্দিতার এক স্কুলের বন্ধু মেহুলির বিয়ে হয়েছে। মেহুলির বাড়িতে এক রাত থেকে আবার টিগলিতে ফেরত আসা, এই ছিল অমর্ত নন্দিতার প্ল্যান। টিকলি চা বাগানের গাড়িটা যখন নন্দিতা আর অমর্তকে লেপচা জগৎ নামিয়ে দিয়ে পাথরের রাস্তায় ধুলো উড়িয়ে পাহাড়ের মাকে অদৃশ্য হয়ে গেল, নন্দিতার তখন যেন মনে হয়েছিল ও এইরকম প্রাণ ভরে নিঃশ্বাস বহু কাল নেয়নি। পরের 2 দিন খুব ভালো কেটেছিল নন্দিতার। দার্জিলিংও পাহাড়ি শহর, অথচ কত আলাদা টিগলির থেকে, কত জমজমাট। নন্দিতার তো ম্যাল থেকে হোটেলে ফিরতেই ইচ্ছে করতো না। মনে হতো সারা দিন সারা রাত বসে থাকে ম্যালে, আর মানুষজনের গলার আওয়াজ শুনে প্রাণ ভরে। দেখতে দেখতে দার্জিলিং বাসের দিনও শেষ হয়ে গেল নন্দিতার। ওরা শিলিগুড়িগামী ট্রেকারে এসে পৌঁছল মেহুলির বাড়ি। মেহুলির বাড়ির সামনে দাঁড়িয়ে হতচকিত হয়ে গিয়েছিল নন্দিতা। মেহুলির বাড়িটাকে বাড়ি না বলে ছোটখাটো বাংলো বলা চলে। ওর চোখের সামনে ভেসে উঠেছিল মেহুলির হাতিবাগানের ভাড়া বাড়িটা, যেখানে 1 কামরার ঘরে কোনো মতে মাথা গুঁজে থাকত মেহুলির মা বাবা আর ওর 2 ভাই বোন। বর্ষাকালে বাড়ির ছাদে জল বসে সেই জল অনবরত চুইয়ে পড়ত মেহুলিদের বিছানার ওপর। বিছানা ভিজে যাওয়া থেকে আটকাতে বিশাল বিশাল রঙিন প্লাস্টিক শীট টাঙিয়ে রাখত ওরা খাটের ছত্রিতে বেঁধে। কতবার তো মেহুলির বাড়িকে সার্কাসের তাঁবু বলে ঠাট্টাও করেছে নন্দিতা। সেই মেহুলির বাড়ি এটা? নন্দিতা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। প্রাথমিক হতভম্ব ভাবটা কাটিয়ে বাংলোর সামনে নুড়ি বেছানো পথটা পেরিয়ে ও গিয়ে দাঁড়িয়েছিল মেহুলির বাড়ির সুদৃশ্য 12 সেগুনের দরজার সামনে। নন্দিতা তখনও জানত না কি কি চমক অপেক্ষা করছিল ওর জন্য। সেই সারা দিনটা নন্দিতা ভেসে গিয়েছিল তার বাল্য সখীর আদর যত্নে। মেহুলি অবলীলায় নন্দিতাকে আপন করে নিয়েছিল। বাংলোর সুবিশাল ড্রয়িং রুমে বসে গল্প করতে করতে নন্দিতা জানতে পেরেছিল মেহুলি গ্র্যাজুয়েশন করে এক সরকারি ব্যাংকে চাকরি পেয়েছে। ওর স্বামীও ওই ব্যাংকেরই পদস্থ চাকুরে। শিলিগুড়ির এই বাড়িটা 2 জন মিলেই বানিয়েছে, ওদের স্বপ্নের নীড়। কথা বলতে বলতে মেহুলির পাশে রাখা ফোনটা বেজে উঠেছিল। হাল ফ্যাশনের মোবাইল ফোন, টাচ স্ক্রিন। নন্দিতাকে 2য় অ্যানিভার্সারিতে একটি ফোন কিনে দিয়েছিল বটে অমর্ত, কিন্তু মেহুলির ফোনের কাছে সে যেন খেলনা। মেহুলি কথায় কথায় নন্দিতাকে বলেছিল কিভাবে সোশ্যাল মিডিয়ায় সে তাদের সমস্ত স্কুলের বন্ধুবান্ধবদের খুঁজে পেয়েছে, সপ্তাহান্তে অবসরে কিভাবে সবাই মিলে আড্ডা দেয়। নন্দিতা শুনছিল আর ভেতর ভেতর কেমন একটা অদ্ভুত দহন টের পাচ্ছিল। সেই দহনের সে কি তীব্রতা! রাতে খাওয়ার পর মেহুলির বাড়ির বিছানায় দুধ সাদা নরম গদিতে গা ডুবিয়েও ঘুম আসে না তার।
নন্দিতার বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করছিল। মনে হচ্ছিল ও হেরে যাচ্ছে। স্কুল জীবনে মেহুলির প্রেম হয়নি, সেই নিয়েও নন্দিতা কম হাসাহাসি করতো না। কিন্তু মেহুলির স্বামী সুদর্শন, ভদ্র, মিতভাষী, কি সুন্দর ব্যক্তিত্ব। তার পাশে অমর্ত্য কোথায় দাঁড়াতে পারে আজ? নন্দিতার মনে হচ্ছিল সবাই যেন পরিহাস করবে, ওর অবস্থা জানতে পারলেই পরিহাস করবে। সকাল হতে চা পান পর্ব শেষ করার পর অমর্ত্য স্নান করতে ঢুকেছিল। নন্দিতা ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। ছুটি শেষ, টিকলিতে ফিরতে হবে এবার। অমর্ত্য স্নান সেরে বেরোতেই নন্দিতা এসে গলা জড়িয়ে ধরেছিল অমর্ত্যর। বলেছিল, অমি, আমার একটা আবদার আছে, রাখবে? মহারানীর কোনো আবদার রাখবো না আমি, এমন সাহস আছে নাকি আমার? নন্দিতা দেখেছিল এই প্রথম অমর্ত্যের খুনসুটিতে ওর গা জ্বলে গেল। মনের বিরক্তিটা মনেই চেপে রেখে মুখে একটা আলগা হাসি টেনে সে বলেছিল, অমি, আমায় একটা ফোন কিনে দাও না প্লিজ, টাচ স্ক্রিন। অমর্ত্যর কপালে দুশ্চিন্তার যে ভাঁজটা ফুটে উঠেছিল সেটাকে অগ্রাহ্য করেই নন্দিতা বলে চলেছিল, আজ আবার টিকলি চলে যাচ্ছি আমরা। তুমি অফিস চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? ফোনটা থাকলে তাও একটু সোশ্যাল মিডিয়ায় গিয়ে সময়টা কাটাতে পারতাম। শুনলেই তো মেহুলিরা কেমন আড্ডা দেয়। আমার কাছে ফোনটা থাকলে সময়টা অন্তত কাটতো আমার। তারপর সরু চোখে অমর্ত্যকে জরিপ করে গলায় মধু ঢেলে বলেছিল, দেবে গো আমি কিনে? নন্দিতার আকুতি শুনে অমর্ত্য আর মানা করতে পারেনি নন্দিতাকে। সেই দিন শিলিগুড়ি থেকে ফেরার পথে নন্দিতাকে কিনে দিয়েছিল একটি নামী কোম্পানির হ্যান্ডসেট। পরের দিন অমর্ত্য অফিস চলে যাওয়ার পর নন্দিতা ফোনটা নিয়ে এসে বসেছিল নিজের বাড়ির ঝুল বারান্দায়। টিকলিতে নেটওয়ার্ক খুবই দুর্বল, তাও চা বাগানের কাছাকাছি হওয়ায় খানিকটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করে নন্দিতা ডাউনলোড করতে পেরেছিল মেহুলির বলা সোশ্যাল সাইটটা। নিজের প্রোফাইল বানিয়ে নন্দিতা সোশ্যাল সাইটটায় ঢোকার পর প্রথমে খুঁজে বের করেছিল মেহুলিকে। তারপর একে একে তার বন্ধু তালিকা থেকে খুঁজে পেয়েছিল রিয়া, পর্ণা, ঋতিকাদের। স্কুলের প্রতিটা বন্ধুর প্রোফাইল খুলছিল সে একের পর এক, আর যেন স্তম্ভিত হয়ে যাচ্ছিল। রিয়া ইউএসএতে থাকে, পর্ণা দেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করছে এবং দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। ঋতিকার স্বামী ডাক্তার। ঋতিকার প্রোফাইল ফটোটায় ঋতিকা একটা বহুমূল্য বিদেশি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরা সবাই স্কুলে নন্দিতার বন্ধু ছিল এবং সবাই খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। নন্দিতা নিজের বাবার সরকারি চাকরি, নিজেদের উত্তর কলকাতার বাড়ি আর নিজের রূপের গর্বে কতবার যে এদের মজা উড়িয়েছে তা সে নিজেই গুণে শেষ করতে পারবে না। আজ এরা কোথায় আর নন্দিতা কোথায়? নন্দিতার মাথা গোঁজার ঠাইটাও তার নিচের নয়। অমর্ত্য যে মাইনে পায় তা দিয়ে টিকলির মতো জায়গায় চলে যায়, কিন্তু কলকাতায় একগুছি জমি কেনার চিন্তাও দুঃস্বপ্ন ওই মাইনেতে। সোশ্যাল সাইট থেকে বেরিয়ে এসেছিল নন্দিতা। না, এই জিনিস সহ্য করা যায় না। মানুষের মন বড় অদ্ভুত। একবার কোনো কিছু থেকে মন উঠে গেলে সেখানে মনকে আবার ঘুরিয়ে নিয়ে এসে বসানো খুবই কঠিন। শিলিগুড়ি থেকে ফিরে কয়েকদিন পরেই নন্দিতা আবিষ্কার করেছিল সে মা হতে চলেছে। অমর্ত্য খবরটা জানার পর খুশির চোটে পাগল পাড়া হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু খুশি হয়নি নন্দিতা।
সেদিন অবিরাম বৃষ্টিতে ভেসে যাচ্ছিল টিকলি। ঘুমন্ত অমর্তর পাশ থেকে পা টিপে টিপে ঘর লাগোয়া ঝুল বারান্দাটা এসে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে অস্ফুটে কেঁদে উঠেছিল নন্দিতা। কেন জানি না ওর মনে হচ্ছিল এই সন্তান ওর পায়ের একটা বাড়তি শিকল ছাড়া আর যেন কিছুই নয়। ফুলকিকে জন্ম দিতে কলকাতায় গিয়েছিল নন্দিতা। টিকলিতে স্বাস্থ্য পরিষেবা একেবারেই পদের নয়, তাই অমর্তই নন্দিতাকে বলে কয়ে কলকাতায় পাঠিয়েছিল। অমর্তর যদিও ইচ্ছে ছিল যে নন্দিতা কলকাতা গিয়ে নিজের শ্বশুর বাড়িতে থাকুক, কিন্তু নন্দিতা এক কথায় অমর্তকে জানিয়ে দিয়েছিল তা সম্ভব নয়। নন্দিতার রূঢ় ব্যবহার আর উগ্র রূপ দেখে অমর্ত যেন একটু থমকে গিয়েছিল। তারপর আমতা আমতা করে বলেছিল, আচ্ছা, তোমার যা ইচ্ছে সেটাই হবে নিনি। নন্দিতা কলকাতায় চলে এসেছিল। যথাসময়ে ফুলকি জন্মালো। ফুলকিকে দেখে খানিক নিশ্চিন্ত হয়েছিল নন্দিতা। ফুলকি একেবারে ওরই মতো হয়েছে। চেহারায় কোথাও ওই ছাপোষা নিম্ন মধ্যবিত্ত লোকটার সাথে মিল নেই ফুলকির। অমর তো অবশ্য খুশি হয়েছিল খুব। নন্দিতাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আজ আমায় জীবনের সেরা উপহারটা দিলে নিনি, আর আমার কারুর কাছে কিচ্ছু চাওয়ার নেই। নিজের প্রথম সন্তান জন্মেছে, তাকে দেখতে এসেছে, তাও খালি হাতে। ঘেন্নায় বিরক্তিতে মুখ বিকৃত হয়ে গিয়েছিল নন্দিতার। 2 মাস আগে রায়ার মেয়ে হল। রায়ার বর তাকে হীরের আংটি দিল, আর সেখানে অমর্তর মুখটা মনে পড়তেই পেট প্যান্টায় একতলা থুতু ফেলেছিল নন্দিতা। ফুলকিকে নিয়ে বাড়ি ফেরার পর নিজেকে আয়নায় দেখে চমকে গিয়েছিল নন্দিতা। এই কি অবস্থা হয়েছে ওর! চোখের নিচে কালি, তলপেটটা বালিশের মতো ফোলা, চেহারায় এক কি বেঢপ বিষাদৃশ্য। নন্দিতাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর অমর তো খুশি খুশি গলায় বলেছিল, নিনি, তুমি কদিন বিশ্রাম করো, আগামী মাসে এসেই নিয়ে যাই তোমায় বাড়িতে। মেয়ের ঘরটা আমি গিয়েই সাজিয়ে ফেলব। অমর্তর উত্তেজনা দেখে গা জ্বলে গিয়েছিল নন্দিতার। ফুলকিকে সে বহন করল, সে জন্ম দিল, আর অমর্তর আদিক্ষেতা দেখো। নন্দিতা নিজের মাথা ঠান্ডা করে শীতল গলায় কেটে কেটে অমর্তকে বলেছিল, মেয়ের ঘর সাজাবে সে মুরত আছে তোমার? চা বাগান থেকে 4টি কাঠকুটো কুড়িয়ে এনে মেয়ের ঘরে রাখবে বুঝি? আচ্ছা অমর্ত, একটা ইনফ্যান্ট ফর্মুলার টিনের দাম জানো তুমি? জানো 1 মাসে একটা বেবির কটা টিন লাগতে পারে? আচ্ছা সেই সব বাদ দাও, ফুলকির ভ্যাকসিনেশন কোথায় হবে? টিকলির গরু ছাগলদের যেখানে চিকিৎসা হয় সেখানে? অপ্রত্যাশিত আক্রমণে অমর্তর চোয়াল ঝুলে গিয়েছিল। নিষ্পলকে সে তাকিয়েছিল নন্দিতার দিকে। নন্দিতার বিষ ওগ্রানো বন্ধ হলে অমর্ত নন্দিতাকে বলেছিল, নিনি, আমি ভাবছিলাম এই কদিন তুমিও আমায় মিস করেছো, তাই নিয়ে যেতে চাইছিলাম। ভাবলাম তুমিও যেতে চাও। নন্দিতা অমর্তর দিকে তাকিয়ে হিস হিসে স্বরে বলেছিল, আমি তোমার বাপের চাকর নই অমর্ত, যে তুমি আমাকে নিয়ে যেতে চাইলেই আমায় যেতে হবে। আর আমি কি চাই জানো? আমি চাই তুমি আমায় মুক্তি দাও, সারা জীবনের মতো। অকর্মণ্য অপদার্থ ব্যাটা ছেলে কোথাকার নিজের প্রথম সন্তানের মুখ দেখতে এসেছে খালি হাতে। মরণ হয় না গো তোমার? অমর্ত আর কিচ্ছুটি না বলে নিঃশূপে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। অমর্ত পরের দিন চলে যাওয়ার আগে একবার এসেছিল নন্দিতার সাথে দেখা করতে। ফুলকিকে আদর করে তার হাতের পাশে একজোড়া রূপোর বালা রেখে
অমর্ত্য চাপা গলায় নন্দিতাকে বলেছিল, নন্দিতা, তুমি ফুলিকে ক্যারি করছিলে তাই তোমায় জানাইনি। বাবার ক্যান্সার ধরা পড়েছে 4 মাস আগে, লাস্ট স্টেজ। কেমোর খরচাতেই অনেকগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, তাই কিছু করতে পারিনি আমি ফুলির জন্য। আমার বাবার প্রতিও তো কিছু দায়িত্ব আছে আমার। আমি টিকলি চললাম। তোমার যেদিন মনে হবে তুমি এসো, আমি মাঝে মাঝে কলকাতায় এসে দেখে যাব ফুলিকে, ততদিন না হয়। বলে ফুলকির কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গিয়েছিল অমর্ত্য। নন্দিতার হঠাৎ করেই নিজেকে খুব নির্ভার লেগেছিল। এই নিনি আমি থেকে নন্দিতা অমর্ত্যতে এসে ওর মনে হচ্ছিল কোথাও কোনো একটা পায়ের বেরি কাটল বুঝি। অমর্ত্যর বাবার ক্যান্সার হয়েছে। অমর্ত্য সে কথা নন্দিতাকে জানালেই পারত। ওই বুড়োর বাঁচা মরায় নন্দিতার যেন খুব ফারাক পড়ে। যত সব। তারপর কেটে গিয়েছিল বেশ কয়েক মাস। প্রায় প্রতি মাসেই অমর্ত্য এসেছে, শূন্য হাতে। দীর্ঘদিন পরিচর্যার অভাবে যেমন গাছের পাতায় ধুলো জমে, তেমন আলগা হয়ে যায় সম্পর্কের বাঁধন। নন্দিতা একটা জিমে ভর্তি হয়েছে, মেম্বার হয়েছে কয়েকটি ক্লাবের। যে জীবনটা পাওয়ার আগেই সে টিকলির মতো একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিল, সেই জীবনটা সে এখন বাঁচার সুযোগ পেয়েছে। সে আর টিকলিতে ফেরত যেতে চায় না। সেই রকমই একদিন নন্দিতা অভিনীতকে দেখতে পেল। নন্দিতার জিমে সেও এসেছিল ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউট করতে করতে জিমের দেওয়াল জোড়া আয়নায় নন্দিতার চোখ বারবার চলে যাচ্ছিল জিমে আসা এই নতুন মানুষটার দিকে। মানুষটি খুবই সাধারণ, বিলো অ্যাভারেজ বললেই হয়তো মানাবে। কিন্তু তাও নন্দিতা জানে না কেন নিজের চোখে আটকাতে পারছিল না। বার কয়েক লুকোচুরির পর নন্দিতা একবার তাকাতে গিয়ে দেখল অভিনী তো আয়না দিয়ে ওকেই দেখছে। অদ্ভুত এক মাদকতাময় দৃষ্টি। নন্দিতা শিউরে উঠেছিল। তড়িঘড়ি ব্যাগটা তুলে নিচে এসে ট্যাক্সিতে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনে দাঁড়াতে হয়েছিল ওকে। পেছন ফিরে দেখেছিল সেই জিমের নতুন মানুষটি তাকে বলছে, আসুন না, আপনাকে আজ আমি ড্রপ করে দেব। নন্দিতা বুঝে পাচ্ছিল না কি উত্তর দেবে। তার আগেই মানুষটি এগিয়ে গিয়ে তার ছকছকে BMW দরজাটা খুলে নন্দিতাকে স্বাগত জানিয়েছিল। নন্দিতা বিহ্বল হয়ে গিয়েছিল। এই তো সে চেয়েছিল, এমন একজন দুর্দান্ত মানুষ। সে নিশ্চুপে এসে বসেছিল অভিনীতের পাশে। সেদিন গাড়িতে ফিরতে ফিরতেই নন্দিতা বুঝেছিল যে অভিনীত তার প্রতি আগ্রহী। কিন্তু আগ্রহের মাত্রাটা ঠিক কি রকম তা বুঝতে নন্দিতার লেগেছিল ঠিক 1 মাস। এই 1 মাস প্রতিদিন অভিনীতের সাথে দেখা করেছে সে। জানতে পেরেছে অভিনীত বিবাহিত, কিন্তু তার মতোই বিবাহিত জীবনে অসুখী। সেও নন্দিতাকে চায়, একদম নিজের করে চায়। ইতিমধ্যে সোশ্যাল সাইটে অভিনীতকে বন্ধুত্বের অনুরোধও পাঠিয়েছে সে। আর সেই অনুরোধ গৃহীত হওয়ার পর নন্দিতা দেখেছে অভিনীতের সোশ্যাল সাইটের দেওয়াল জুড়ে শুধু তার উদ্দেশ্যেই কবিতা, তারই স্তুতি। ভেতরে ভেতরে মোমের মতো গলে যাচ্ছিল নন্দিতা। অভিনীতকে তার চাই চাই। আলাপের প্রায় মাস 3 পেরিয়েছে। অভিনীতের সাথে মন্দারমণিও গিয়েছিল নন্দিতা। বাড়িতে ঢোকার মুখেই শুনতে পেল তার মা যেন কার উপর ভীষণ চেঁচাচ্ছে। তাড়াতাড়ি এসে বাড়িতে ঢুকে নন্দিতা দেখে বাড়ির ভেতরে যে এক ফালি উঠোন আছে তার উপর বসে আছে শীর্ণকায় এক বুড়ি।
আপাদমস্তক ঢাকা নোংরা কালো পোশাক, গায়ে রং বেরঙের পাথরের গয়না, কপালে মুখে চোখের পাশে কালো কালিতে আঁকা উল্কি, গায়ের ঝুলে পড়া চামড়া আর মরা ছাগলের মতো ঘোলাটে চোখ জানান দিচ্ছে এ বুড়ির বয়সের গাছ পাথর নেই। সাজ পোশাক দেখে মনে হয় কোনো পাহাড়িয়া পথ পেরিয়ে এসে পড়েছে তিলোত্তমায়। নন্দিতা শুনল তার মা ওপর থেকে বলছে, খাবার হবে না, বেরিয়ে যাও। বুড়ি অস্পষ্ট হিন্দি বাংলা মেশানো কথায় তার উত্তরে খাবার চেয়েই যাচ্ছে। অন্যদিন হলে নন্দিতা তার মায়ের সাথে একজোট হয়ে বুড়িকে তাড়িয়েই ছাড়ত, কিন্তু আজ তার মন বেজায় খুশি। অভিনীত তাকে মন্দারমণিতে ফার্স্ট নাইটের গিফট হিসেবে একটি সুন্দর হার উপহার দিয়েছে। তাই নন্দিতা ওপরে তাকিয়ে ইশারায় মাকে ভেতরে যেতে বলল। তারপর নিজের ব্যাগে একটা আধ খাওয়া বিস্কুট আর একটা চিপসের প্যাকেট ছিল, সেটা ছুঁড়ে বুড়ির সামনে ফেলে দিয়ে বলল, খালে। কথাটা বলে নন্দিতা চলে যাচ্ছিল, কিন্তু তখনই শুনল বুড়িটা ঘরঘরে গলায় ওকে ডাকছে। নন্দিতা বিরক্তি ভরে তাকালো বুড়ির দিকে। বুড়ি তখন মাটিতে বসে বসেই নন্দিতাকে বলল, सपना ख्वाब बहुत है तेरे दिल में, आज तूने मुझे निवाला दिया, मैं तुझे तेरी ख्वाब दे के जाती हूँ। নন্দিতা অবাক হয়ে গিয়েছিল। বুড়ি খুখু করে দুবার কেশে উঠোনে একদলা থুতু ফেলে উঠে দাঁড়ালো। তারপর ঝুলির ভেতর থেকে টেনে বার করল এক শতচ্ছিন্ন ভাঁজ করা কাপড়। আস্তে আস্তে নন্দিতার দিকে এগিয়ে এসে বলল, तेरी हर मुराद पूरी हो और मेरी इंतजार खत्म हो। বলে সেটা নন্দিতার দিকে এগিয়ে দিল। বুড়ির কথার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা নন্দিতা এড়াতে পারল না। ভাঁজ করা কাপড়টা হাতে নিয়ে ভালো করে দেখতে গিয়ে অবাকই হয়ে গেল। কাপড়ের ওপর একটা সড়কোণ আঁকা, তার মধ্যে লাল সিঁদুর জাতীয় কিছু একটা দিয়ে পরিষ্কার বাংলায় লেখা, গলিগো প্রণীত শ্রী টেকোধামা নুপাচার বিধি। আর পুরো লাইনটার নিচে সাদা রঙে লেখা অং। কাপড়ের টুকরোটা হাতে নিয়ে নন্দিতার শরীরটা কেমন যেন ঘিন ঘিন করে উঠল। কি বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে কাপড়টা থেকে। ঘেন্নায় মুখ বিকৃত করে নন্দিতা কাপড়ের টুকরোটা বুড়িটাকে ফিরিয়ে দেবে ভেবে মুখ তুলে তাকিয়েই অবাক হয়ে গেল। বুড়িটা নেই। নন্দিতা যখন কাপড় দেখছিল তখনই বুড়িটা নিঃশব্দে চলে গেছে। নন্দিতা উঠোনের দিকে তাকিয়ে দেখল ওর দেওয়া বিস্কুট আর চিপসের প্যাকেটটাও যেমনকার তেমন পড়ে আছে উঠোনের ওপর। নন্দিতা বেশ অবাক হলো। তারপর নিজের হাতে ধরা ভাঁজ করা কাপড়ের টুকরোটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ফেলে দিয়ে এলো বাড়ির পাশের মিউনিসিপ্যালিটির ভ্যাটে। মা গো, কি না কি একটা নোংরা কাপড়, ও নিয়ে নন্দিতার কোনো কাজ নেই। ওপরে এসে নন্দিতা প্রথমে গেল ফুলকির ঘরে। ফুলকি এখন বেশ টট্টরে হয়েছে। বিছানায় শুইয়ে রাখলে নিজে নিজে উল্টাতে পারে। নন্দিতাকে দেখে মুখ দিয়ে দুর্বোধ্য আওয়াজ করে। যদিও ফুলকিকে মূলত নন্দিতার মাই দেখে, তাও নন্দিতা আশেপাশে থাকলেই ফুলকি যেন খুশি হয়। নন্দিতার মাঝে মাঝে ভালো লাগে ব্যাপারটা, কিন্তু মাঝে মাঝে বিরক্তিও লাগে। বিশেষত কোনোদিন সন্ধ্যায় অভিনীতের সাথে বেরোনো থাকলে ফুলকি যেন কিভাবে বুঝে যায়, চিৎকার করে কান্না জোরে। নন্দিতার মা এতে বেশ বিরক্ত হয়। ওর বয়স হচ্ছে, ছোট শিশুর কান্না ভোলানো কি কম পরিশ্রম?
কিন্তু নন্দিতার কিছু করার নেই। অভিনীত যেন ওর কাছে এক প্রকার নেশা। অভিনীতের বুকে মাথা রাখলেই ওর জীবনের অপ্রাপ্তিগুলোর কথা এক লহমায় ভুলে যায়। অভিনীত জানে নন্দিতাকে কিভাবে খুশি রাখা যায়। প্রায়ই দামি দামি গিফট নিয়ে আসে। নামি হোটেলে রেস্তোরাঁয় পার্টি করা নন্দিতার জীবনের অঙ্গ হয়ে গেছে যেন। যে নন্দিতা দুদিন আগেও ম্যাক ছাড়া কোনো বিদেশি প্রসাধনী ব্র্যান্ডের নাম জানত না, আজ সেই নন্দিতার ঘরের ড্রেসিং টেবিলে থরে থরে শোভা পায় এস্টি লডার, ডিওর, ববি ব্রাউনরা। সবই অভিনীতের দাক্ষিণ্যে। এই জীবনটাকে নন্দিতা ভালোবেসে ফেলেছে। ও কিছুতেই ছাড়তে পারবে না অভিনীতকে আর অভিনীতের সঙ্গে আসা প্রাচুর্যকে। ফুলকিকে দেখে নিজের ঘরে এসে স্নানে ঢুকল নন্দিতা। অক্টোবরের শেষাশেষি হলেও শহরে কি এক বিচ্ছিরি গরম। ঘামে হাত পা চ্যাট করছে। স্নানঘরে ঢুকে পোশাক মুক্ত হয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে অবিরাম জলধারায় ভিজছিল। হঠাৎ খুট করে একটা শব্দ শুনে ঘোরটা যেন কাটল নন্দিতার। স্নানে আসার সময় ও নিজের ঘরের দরজাটা আটকে দিয়ে এসেছিল। মনে হয় ছিটকিনিটা পড়ে গেল। পুরনো বাড়ির দরজার এই এক সমস্যা, দীর্ঘদিনের ব্যবহারে দরজার ওপর ছিটকিনিগুলো আলগা হয়ে যায়। তাই ছিটকিনিটা লাগিয়ে সেটাকে ঘুরিয়ে আটকে না দিলে নিজে নিজেই মাঝে মাঝে খুলে যায় দরজা। আজ বোধহয় নন্দিতা দরজার ছিটকিনিটা ঘুরিয়ে দিতে ভুলে গিয়েছিল, তাই আবার দরজাটা খুলে গেল। নন্দিতা 7-5 না ভেবে স্নান করায় মন দিল। স্নান শেষে পোশাক বদলে নন্দিতা বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল দরজাটা লাগানোই আছে, খুলে যায়নি। একটু অবাক হলো। আওয়াজটা তাহলে এলো কোথা থেকে? যাকে যেখান থেকে এসেছে ভেবে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে চিরুনিটা তুলে চুলটা আঁচড়াতে যাবে, এমন সময় একটা জিনিসের দিকে চোখ পড়তে নন্দিতার হাড় হিম হয়ে গেল। ড্রেসিং টেবিলের ওপর সাজানো সুগন্ধি শিশি বোতলের পাশে সযত্নে রাখা রয়েছে একটা নোংরা বিচ্ছিরি ভাঁজ করা কাপড়ের টুকরো, যেটা নন্দিতা একটু আগেই নিজের হাতে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল। এটা এখানে কি করে এলো? নন্দিতার হঠাৎ কেমন যেন শীত শীত করছিল। ঘরের তাপমাত্রা যেন এক ঝটকায় নেমে গেছে কয়েক ডিগ্রি। বাতাসে একটা অদ্ভুত আঁশটে গন্ধের সাথে মিশে আছে একটা বিকট গন্ধ। কোনো পচনশীল জিনিস অনেকদিন ধরে পচার পর শুকিয়ে গেলে যেমন একটা চামচে গন্ধ বেরোয়, অনেকটা তেমনই। নন্দিতার মনে হলো ও কাপড়ের টুকরোটা তুলে ছুঁড়ে ফেলে দেয় জানলা দিয়ে, কিন্তু পরক্ষণেই ও অনুভব করল ওর মনের ভেতর থেকে আরেকটা কেউ যেন সাংঘাতিক কৌতূহলী হয়ে পড়েছে কাপড়ের টুকরোটা নেড়ে চেড়ে দেখার জন্য। সে কি সাংঘাতিক আকর্ষণ! নন্দিতা ধীর পায়ে এগিয়ে গিয়ে কাপড়ের টুকরোটা হাতে তুলে নিল। তারপর সেটা নিয়ে বসলো বিছানার ওপর। একটা বর্গাকার বড়সড় হলুদ রঙের কাপড়ের চারকোণকে একত্রিত করলে যেমনটা হয়, কাপড়টা ঠিক তেমনভাবেই ভাঁজ করা। ভাঁজের উল্টো দিকে লাল রঙে লেখা ছিল গলিগো প্রণীত শ্রী টেকো ধামান উপাচার বিধি। তার নিচে সাদা রঙের লেখা অং। নন্দিতা খুব সাবধানে কাপড়টার ভাঁজ খুলল। কাপড়ের ভেতরে লেখার জন্য কি ব্যবহার করা হয়েছে কে জানে। কাপড়টার পাশগুলো চিটিয়ে আছে কয়েক জায়গায়। নন্দিতা মনোযোগ সহকারে আস্তে আস্তে কাপড়ের ভাঁজ খুলে সেটাকে বিছানার উপর বিছিয়ে দিল। উফ, ঘরের মধ্যে পচা গন্ধটা যেন আরো তীব্র হয়ে জাঁকিয়ে বসেছে। কাপড়টির ডান দিকের উপরের কোণে আঁকা রয়েছে
একটা অবয়ব, কোনো দেবতার ছবি, কিন্তু ছবিটা যেন কেমন বিভৎস। দেবতার মাথায় টাক, চোখের চাহনি মৃত ব্যক্তির মতো। এইসব ফাঁক করা ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে আছে এবড়ো খেবড়ো দাঁতের সারি। দেবতার খালি গা, গলায় অজস্র অলংকার। তাঁর 4টি হাতের একটিতে রয়েছে পদ্মফুল, অন্য হাতে কোনো একটি অস্ত্র যা নন্দিতা চেনে না। তৃতীয় হাত সামনে এগোনো, তাতে রয়েছে একটা মুখবন্ধ বাক্সের মতো জিনিস। চতুর্থ হাতটিও এগিয়ে রাখা সামনের দিকে। মনে হচ্ছে হাতটা বাড়িয়ে যেন কিছু চাওয়া হচ্ছে। দেবতার কোলের ওপর এক নগ্ন নারী শরীর, পায়ের নিচে একটি ছিন্ন ভিন্ন নারীর দেহ। দেবতার গলার অলংকারগুলি এসে স্পর্শ করছে সেই নারী দেহকে। ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কতকাল আগে রাখা ভগবান জানে, কিন্তু যে এঁকেছে তার হাতের কাজ অসম্ভব ভালো। ছবিটার চোখগুলো এমন অদ্ভুত, বিশেষ করে চোখের মণিটা। বেশিক্ষণ তাকিয়ে থাকলে একটা যেন ঘোর লাগে। কয়েক পলক তাকিয়ে থাকার পর নন্দিতার মনে হচ্ছিল ও যেন অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে। ঘরের দেওয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ ডেকে উঠতেই নন্দিতার চটকা ভাঙল। ও চমকে উঠে সেই ছবিটা থেকে চোখ সরিয়ে কাপড়ের অন্যান্য কোণগুলোর দিকে তাকালো। কাপড়টির বাঁ দিকের উপরের কোণে খুব ছোট ছোট হরফে বাংলায় কিছু মন্ত্র লেখা আছে। ওই অংঠং গোছের 5-6 লাইন। বাঁদিকে নিচের কোণে একটা পুতুল বানাবার পদ্ধতি বর্ণনা করা। ডান দিকে নিচের কোণে সেই পুতুল কিভাবে দেবতাকে উৎসর্গ করতে হবে তার বিধি লেখা। নন্দিতা পদ্ধতিগুলিতে চোখ বোলাতে শুরু করল। কাপড়টির বাঁদিকের নিচের কোণে লেখা রয়েছে পুতুল বানানোর বিধি। পুতুল বানানোর প্রক্রিয়া শুরু হবে অমাবস্যার দিন। এক পক্ষকাল ধরে কোনো কাককে প্রতিদিন আতপ চালের সাথে মুরগির রক্ত মিশিয়ে খাওয়াতে হবে। এরপর প্রতিপদের দিন সেই কাককে বলি দিয়ে তাকে গোড় দিতে হবে কোনো চক্কটুমুর গাছের নিচে। এর 15 দিন পরে যে অমাবস্যা আসবে, সেদিন সেই কাকটিকে যেখানে গোড় দেওয়া হয়েছে সেই গোড়ের মাটি তুলে আনতে হবে। তারপর কোনো রজস্বলা নারীর ঋতুস্রাবের সঙ্গে মিশিয়ে সেই মাটি দিয়ে বানাতে হবে একটি পুতুল। পুতুল বানানো সম্পন্ন হলে একটি কাঠের বাক্সে সেটিকে ভরে বাড়ির পশ্চিম কোণের সবচেয়ে নোংরা স্থানটিতে বাক্সটাকে রেখে আসতে হবে। প্রতিদিন রাত্রি 3 প্রহরে সেই পুতুলটিকে ভোগ দিতে হবে। না, কোনো বিশেষ ভোগ নয়, এঁটো কাটা উচ্ছিষ্ট বা পিষ্ঠা হলেও ক্ষতি নেই। নন্দিতার গা গুলিয়ে উঠেছিল পড়তে পড়তে, কিন্তু তাও পড়ে চলেছিল। ওর চোখ এসে থামল কাপড়টির ডান দিকের নিচের কোণে। সেখানে লেখা রয়েছে পুতুলটি উৎসর্গ করার বিধি। কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে টেকো ধামান জাগ্রত হন। তার বিচরণ ক্ষেত্র হল পাহাড়ি জঙ্গলের সব থেকে পুঁতি গন্ধময় স্থান, যেমন ভাগার টাগার আর কি। টেকো ধামান নিজের আধার খুঁজে বেড়ান। ওই পুতুলই হল টেকো ধামানের আধার। যে স্থানে এই পুতুল তৈরি বা পুতুলকে ভোগ নিবেদন করে আধার বানানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়, টেকো ধামান আধারের আকর্ষণে সেখানেই এসে উপস্থিত হন। কিন্তু যতক্ষণ না অবধি পুতুলটিকে আধার বানিয়ে টেকো ধামানের থানে রেখে আসা হচ্ছে, ততক্ষণ টেকো ধামান নই আধারে প্রবেশ করতে পারেন না। কৃষ্ণা চতুর্দশীর রাতে
আধারটিকে রজস্রাবে ভেজানো কাপড় দিয়ে জড়িয়ে তার উপর কর্পূর ছিটিয়ে সেটিকে নিয়ে কোনো এক নির্জন রাস্তার 3 মাথার মোড়ে দাঁড়িয়ে 1,000 বার ওপরে লেখা মন্ত্রটি জপ করলে টেকোধামান তার পূজারীকে পথ নির্দেশ দেন তার থানের। তারপর সেই পুতুল ওই স্থানে গিয়ে রেখে আসতে হয়। টেকোধামান ওই আধারে প্রবেশ করার পর পূজারী যা চায় তাই পায়। কিন্তু পুরো প্রক্রিয়াটা করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। যেহেতু এটি মাটির পুতুল, আধার হিসেবে খুব একটা জোরালো নয় এবং ভোগ নিবেদন বন্ধ হওয়ার সাথে সাথে আধারের কার্যক্ষমতা কমতে থাকে। তাই টেকোধামান সবসময় কোনো জীবন্ত আধারের খোঁজে থাকেন। তিনি বড় ধূর্ত, তাই প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো ভুল ত্রুটি হলেই টেকোধামান পূজারীর শরীরকে আশ্রয় করে পূজারীকে তার আধার বানিয়ে ফেলেন। আর টেকোধামান কাউকে আধার বানিয়ে ফেললে তার আর মুক্তি নেই, যতক্ষণ না সে অন্য কাউকে আধার হিসেবে টেকোধামানের কাছে নিবেদন করছে। টেকোধামানকে আহ্বান একমাত্র নারীরাই করতে পারেন। কোনো পুরুষের আহ্বানে টেকোধামান সাড়া দেন না। পড়তে পড়তে নন্দিতা দেখল কাপড়ের কোণে এই অংশটি যেন কোনোভাবে পুড়ে গেছে। আর প্রায় 2-3 লাইন লেখার জায়গা ছিল, কিন্তু পুড়ে যাওয়ার ফলে তার পড়ার উপায় নেই। নন্দিতা দীর্ঘশ্বাস ছেড়ে কাপড়ের মাঝখানের অংশটিতে চোখ রাখল। সেখানে লেখা রয়েছে একটি ছড়া। ডুংরি নদীর কালো জল, জলে পাশে গাঁ, পথ ঢুকেছে জঙ্গলেতে, সেই পথেতেই যা। আধার যখন গেলবে এসে ওই আকাশের চাঁদ, টেকোধামান উঠবে জেগে, পাতবে বিষম ফাঁদ। কিন্তু যদি কাটতে পারিস সেই ফাঁদেরই জাল, টেকোধামান দেবে ধরা, পূর্বে মনস্কাম। কিন্তু সে পথ সহজ তো নয়, রাস্তা বড় ধাঁধার। বিফল হলে টেকোধামান খুঁজে নেবে আধার। ছড়াটি পড়তে পড়তে নন্দিতা কেমন যেন এক ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। ঘুমে 2 চোখ বুজে আসছিল ওর। জেগে থাকলে নন্দিতা ঠাউর করতে পারত উত্তর কলকাতার ব্যস্ত দুপুরে রাস্তাঘাট কেমন যেন নিস্তব্ধ হয়ে এসেছে। ঘরের মধ্যে নেমে এসেছে পাহাড়ি শীত। নন্দিতার মনে হচ্ছিল ও যেন কোনো পাহাড়ের কোল ঘেঁষে গজিয়ে ওঠা বুনো বাঁশের জঙ্গলে এসে পড়েছে হঠাৎ। আস্তে আস্তে জঙ্গলের ঘাস পায়ে দোলে ও ঢুকে পড়ছিল গভীর থেকে গভীরে। পায়ে ঘাসের নরম কোমল ছোঁয়া বেশ টের পাচ্ছিল নন্দিতা। ঠিক তখনই কি একটা শক্ত জিনিস পায়ে এসে ফুটল ওর। সঙ্গে সঙ্গে চিনচিনে যন্ত্রণায় চোখ মেলে তাকালো। আর তখনই নন্দিতা অবাক হয়ে দেখল টিকলির জঙ্গলের পরিত্যক্ত কাঠ চেরাইয়ের কারখানাটার সামনে ও দাঁড়িয়ে আছে। সামনে ছড়িয়ে আছে অজস্র জন্তুর হাড়গোড়। টিকলি ভাগার। যত পশু মারা যায় টিকলিতে, তাদের দেহ এখানেই এনে ফেলা হয়। বহুকাল আগে অমর্তর সঙ্গে জঙ্গলে চড়াই উতরাইতে ঘুরতে ঘুরতে এই জায়গাটা পেরিয়েছিল ওরা। একটু এগিয়েই একটা নদী আছে। অমর্ত সেখানেই নিয়ে যেতে চেয়েছিল নন্দিতাকে। আজ আবার নন্দিতা সেখানে এসে পৌঁছেছে কোনো এক অদৃশ্য জাদু বলে। জায়গাটা একটা বিকট দুর্গন্ধে ভরে আছে। নন্দিতা সামনে পরিত্যক্ত কাঠ ছেরাইয়ের কারখানাটার দিকে তাকালো। আর ঠিক তখনই তার মনে হলো কেউ যেন ঠিক ওর পিছনে এসে দাঁড়িয়েছে। ঘাড়ের রোঁয়াগুলো হঠাৎ যেন দাঁড়িয়ে গেল ওর।
শীতটা যেন আচমকাই বেড়ে গেছে কয়েক লক্ষ গুণ। নন্দিতা পিছনে ফিরে তাকাতে যাবে, ঠিক তখনই ও শুনতে পেল বহুদূর থেকে ওর মা যেন ডাকছে ওকে। নিনি, নিনি, খাবি আয়। ধর্মরিয়ে জেগে নিজের খাটের ওপর উঠে বসল নন্দিতা। মাথার ওপর বনবন করে ঘুরছে বাদিকালের ফ্যান। দরজার বাইরে থেকে মা ক্রমাগত ডেকেই চলেছে, নন্দিতা আসছি মা। বলে সাড়া দিয়ে খানিকক্ষণ হতচকিতের মতো বসে রইল। লেখাগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু স্বপ্নটা একদম বাস্তবের মতো যেন। এসব কি ওই পুঁথিটার জন্যই হচ্ছে? ও তড়িঘড়ি পুঁথিটাকে ভাঁজ করতে লাগলো। এটাকে রাখতে হবে, এটার ব্যাপারে আরো জানা দরকার। টেকো ধামানের উপাসনাও করবে না। অভিনীত সঙ্গে থাকতে ওর আর কিছুই পাওয়ার নেই টেকো ধামানের থেকে। কিন্তু এই পুঁথিটার বাজার দর অবিশ্বাস্য হতে পারে, এটা ওর মন বলছে। পুঁথিটা ভাঁজ করে পূর্বাবস্থায় এনে ও খাট থেকে নামতে গেল ওটাকে ড্রয়ারে রাখবে বলে। মাটিতে পা রাখতেই একটা অদ্ভুত ব্যথায় কোকিয়ে উঠল নন্দিতা। বাবাটা তুলে দেখল ওর পায়ের নিচে সরু সাদা মতো কিছু ফুটে আছে। বা থেকে সেটাকে টেনে বের করে চোখের সামনে ধরতেই মাথা ঘুরে গেল ওর। জিনিসটা আর কিছুই নয়, একটা ছোট্ট হাড়ের টুকরো। ন্যাশনাল লাইব্রেরির সামনে পৌঁছে কবজিটা তুলে অভিনীতের গিফট করা নতুন মাইকেল কোর্সের ঘড়িটায় সময় দেখল নন্দিতা। কাঁটায় কাঁটায় 4:30। শ্রমণা মানে নন্দিতা স্কুলের সহপাঠিনী ওকে এখানেই ডেকে পাঠিয়েছে। বাংলার প্রচলিত উপদেবতা আর উপদেবীদের নিয়ে রিসার্চ করছে শ্রমণা। সেই সূত্রেই নন্দিতা যোগাযোগ করেছিল শ্রমণার সাথে। শ্রমণা বেজায় ব্যস্ত আজকাল, কিন্তু নন্দিতার পীড়াপিড়ি উপেক্ষা করতে না পেরে সে নন্দিতাকে বলেছিল ন্যাশনাল লাইব্রেরির সামনে আসতে। নন্দিতা টেকো ধামানের পুঁথিটা নিয়ে আলোচনা করার জন্য শ্রবণার থেকে ভালো আর কাউকে খুঁজে পায়নি। স্কুল জীবন থেকেই শ্রবণা একটু একছোড়া গোছের। এখন সোশ্যাল সাইটে থাকলেও সেখানে খুব একটা অ্যাক্টিভ যে নয়ও তা নন্দিতা গত 1 মাসে দিব্যি বুঝেছে। তাই এই পুঁথি নিয়ে শ্রমণার সঙ্গে আলোচনা করলেও 5 কান হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। হাতের রন্দাগো কফি মাগটায় শেষ চুমুক দিয়ে সেটাকে ডাস্টবিনটায় ছুঁড়ে ফেলে নন্দিতা ঢুকে পড়ল লাইব্রেরির ভিতর। শ্রমণা লাইব্রেরির ভিতরে একটি নিঃসঙ্গ কোণে বসে একটি বই পড়ছিল। সঙ্গে ঝড়ের গতিতে কি সব নোট করে যাচ্ছিল খাতায়। নন্দিতা এসে শ্রমণার উল্টো দিকে চেয়ারটা টানতে সেই আওয়াজে চোখ তুলে নন্দিতার দিকে তাকালো শ্রমণা। স্কুলবেলায় নন্দিতার শ্রমণাকে মোটেই পছন্দ ছিল না। বেজায় মোটা চাপা রঙের শ্রমণা কাউকেই বিশেষ পাত্তা দিত না ক্লাসে। নন্দিতা বহুবার শ্রমণাকে বেকায়দায় ফেলে চেষ্টা করেছে ওর গুমর ভাঙার, কিন্তু অকৃতকার্য হয়েছে বারবার। শ্রমণার বোধহয় সেসব আজ আর মনে নেই। তাই নন্দিতাকে দেখে একগাল হেসে হেসে বলল, হায় আয়, জিনিসটা এনেছিস? নন্দিতা প্রত্যুত্তরে হেসে শ্রমণাকে বলল, হ্যাঁ রে। বলে ব্যাগ থেকে ভাঁজ করা কাপড়টা বার করে মেলে ধরল শ্রমণার সামনে। সেই অসম্ভব মোটকা গন্ধে যেন ভরে গেল লাইব্রেরিটা। নন্দিতা অনুভব করল চারপাশটা কেমন যেন শীতল হয়ে এলো। না, এ অবশ্য নতুন নয়। নন্দিতা যতবারই এই পুঁথিটা খুলেছে ততবারই এমন অনুভূতিই হয়েছে ওর।
মাথার ওপর উঠিয়ে রাখা চশমাটা নামিয়ে চোখে এঁটে শ্রমণা ভালো করে দেখছিল টেকো ধামানের ছবিটা। সেটা দেখতে দেখতে একবার আঙুল দিয়ে লাল হরফগুলোকে ছুঁয়ে দেখল। তারপর ব্যাগ থেকে হাতড়ে বের করলো একটা ওয়েট টিস্যু। সেটায় হাত মুছতেই আঙুলে লেগে থাকা লাল রঙের গুঁড়োগুলো তরল হয়ে লেপটে গেল শ্রমণার আঙুলে। সেটাকে মুছে শ্রমণা এবার স্পর্শ করল সাদা রঙের লেখার হরফগুলোকে। আঙুলটা তুলে এনে নাকের কাছে ঠেকিয়ে ঘ্রাণ নিল যেন কিছুর। তারপর গম্ভীর হয়ে পুঁথিটা ভাঁজ করতে শুরু করল। শ্রমণার কপালে জেগে ওঠা গভীর ভাঁজটা চোখ এড়াল না নন্দিতার। সে শ্রমণার কার্যকলাপে ভেতর ভেতর অধৈর্য হয়ে উঠেছিল। শ্রমণাকে পুঁথিটা ভাঁজ করতে দেখে নন্দিতা ব্যগ্রভাবে ওকে জিজ্ঞেস করল, কিরে, কিছু বুঝলি? পুঁথিটা ভাঁজ করে চেয়ারে হেলান দিয়ে 2 মিনিট চুপ করে শূন্যে তাকিয়ে রইল শ্রমণা, যেন মনে মনে গুছিয়ে নিচ্ছে যা বলবে। এরপর নীরবতা ভেঙে নন্দিতাকে বলল, এই পুঁথি কোথায় পেলি তুই? নন্দিতা বিরস মুখে শ্রমণাকে যতটা বলা সম্ভব ততটা বলল। শ্রমণা মন দিয়ে শুনছিল। নন্দিতার বলা শেষ হতে শ্রমণা বলল, নন্দিতা, এই পুঁথি তুই রাখিস না, এটিকে নষ্ট করে ফেল। পাগল নাকি? মনে মনে ভাবল নন্দিতা। মুখে বলল, কেন বলতো? শ্রমণা চোখ থেকে চশমাটা খুলে বলল, দেখ, আমি অনেক বছর ধরে বাংলার উপদেবতা বা উপদেবীদের নিয়ে রিসার্চ করছি, তাই আমি হলফ করে বলতে পারি এই পুঁথিতে যে দেবতার বর্ণনা আছে সেই বাংলার কোনো দেবতা তো নয়, এমনকি উপদেবতাও নয়। তাহলে কেই দেবতা? শ্রমণা গভীর দৃষ্টিতে এবার পুঁথিটার দিকে আর চোখে দেখে বলল, জানি না, তবে যেই হোক না কেন টেকো ধামান তার আসল নাম নয়, কোনো প্রচলিত নাম হতে পারে এটা। আয়, তোকে একটা জিনিস দেখাই। বলে আবার পুঁথিটা টেনে সেটাকে খুলে শ্রমণা টেকো ধামানের ছবির দিকে দেখিয়ে তার হাতের একটি অস্ত্রের দিকে নির্দেশ করল। তারপর বলল, এই যে এটা কি জানিস? নন্দিতা জানে না, তাই ঘাড় নাড়ল। শ্রমণা বলল, এটাকে বজ্র বলে। এই যে ছবিটার এক হাতে বজ্র আর অন্য হাতে পদ্ম, এটা দেখে আমি যা বুঝছি ইনি বৌদ্ধতন্ত্রের কোনো দেবতা বা অপদেবতা। নন্দিতা নিষ্পলক হয়ে তাকিয়েছিল শ্রমণার দিকে। শ্রমণা বলে চলেছিল, এই পুঁথিটা লেখা হয়েছে রক্ত আর কর্পূর দিয়ে। বৌদ্ধতন্ত্রে এই পদ্ম, বজ্র বা এই রক্ত, কর্পূর এগুলো হলো প্রজ্ঞা আর উপায়ের এক একটা ফর্ম। তোকে ডিটেলে বোঝাতে গেলে দিন ফুরিয়ে যাবে। তোকে এক কথায় বলি, বৌদ্ধ ধর্মতে বলা হয় এই পৃথিবীতে শুভ অশুভ, দিন রাত ইত্যাদি যেমন একটা সামঞ্জস্য পূরণ করে চলে, তেমনভাবেই প্রজ্ঞা আর উপায়ও সব সামঞ্জস্যের দুটো মাত্রা, যেমন দাঁড়ি পাল্লার দুটো পাল্লা। নন্দিতার মনে হচ্ছিল শ্রমণা হিব্রু বলছে। এইসব জটিল তত্ত্বকথা, প্রজ্ঞা, উপায় ওর কোন হোমযজ্ঞে লাগবে? অধৈর্য হয়ে ও শ্রমণাকে জিজ্ঞেস করল, ওসব ছাড়, তুই কি চিনতে পেরেছিস এটা কোন দেবতা সেটা বল। শ্রমণা না সূচক ঘাড় নাড়ল। খানিকক্ষণ চুপ থেকে বলল, চিনতে আমি পারিনি এই দেবতাকে, কিন্তু হলফ করে বলতে পারি ইনি কোনো দেবতা নন। নন্দিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে বুঝলি? দেখ, আমরা যখন কোনো দেবতার উপাসনা করি বা প্রার্থনা করি আমাদের রক্ষা করার জন্য, বিনিময়ে দেবতা কি কিছু চান আমাদের থেকে? কেন? আমরা তো পুজো দিই, ভোগ চড়াই। সে তো আমরা নিজেদের ইচ্ছে করি,
কিন্তু কোনো অপদেবতাকে দিয়ে অভীষ্ট সাধন করতে হলে আমাদের সবসময় কিছু একটা দিতে হয় পরিবর্তে। আর এই জন্যই তো আমরা বলি, উই প্রে টু গড অর উই ডিল উইথ দ্য ডেভিল। কোনো অপদেবতা নিঃস্বার্থভাবে কিছু করেন না। তারা কোনো কাজ করলে তার পেছনে কোনো অভিসন্ধি থাকে। টেকো ধামানের হাতের মুদ্রা দুটি দেখ, একটি হাতে একটা বাক্স। আমার মনে হয় এই বাক্স হলো আমাদের আকাঙ্ক্ষা। অন্য হাতের মুদ্রাটি বোঝাচ্ছে টেকো ধামান বাক্সটির পরিবর্তে কিছু চাইছেন। সেটা কি হতে পারে? শ্রমণা জিজ্ঞাসু চোখে তাকালো নন্দিতার দিকে। নন্দিতা বেচার মুখে বলল, সে আমি কি করে জানবো বল, জানলে কি আর তোর কাছে আসতাম? এই ছবিতে দুটো জিনিস দেখে আমার একটা কথা মনে হচ্ছে। এক, টেকো ধামানের কোলে দেখ একটি নগ্ন নারী মূর্তি রয়েছে। দুই, পায়ের নিচে একটি ছিন্ন ভিন্ন নারী দেহ। এই দুটো যে জিনিসটা সিগনিফাই করছে সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। এক পলক নন্দিতার দিকে তাকিয়ে শ্রমণা বলল, আচ্ছা, তুই ইনকিউবাসের নাম শুনেছিস? শ্রমণা এত আজগুবি প্রশ্ন করছিল যে নন্দিতার মনে হচ্ছিল ও শ্রমণাকে ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে ওর থেকে পুঁথিটা নিয়ে চলে আসে। আরে খ্যাপাচণ্ডী, আমি এসেছি তোর কাছে পুঁথির ব্যাপারে জানতে, আর উল্টে তুই আমায় আবোদার মতো এক গাদা প্রশ্ন করছিস। মনে মনে দাঁত কিরমির করে নন্দিতা শ্রমণাকে বলল, জানি না রে ভাই, তোর প্রজ্ঞার উপায়ের মতো ইনকিউবাসও আমার অজানা। শ্রমণা শুনল, শুনে গভীরভাবে শ্বাস নিয়ে বলল, হিব্রু বাইবেলের এক ডেমনের নাম ইনকিউবাস। সে সচরাচর স্বপ্নে এসে মহিলাদের সাথে সহবাস করে। এই যে ছবিটায় দুটি নারী মূর্তি রয়েছে, তার মধ্যে এই অপদেবতাটির কোলের নারী মূর্তিটি সেই ডিনোট করছে। নন্দিতা একটি কংক্রিট জবাবের অপেক্ষায় ছিল। টেকো ধামানের কোলের নারী মূর্তি কিভাবে ইনকিউবাসের সঙ্গে সম্পর্কিত তা ওর মাথায় ঢুকল না। বিরক্তির মাত্রাটা একটা বিচ্ছিরি পর্যায়ে পৌঁছেছে এবার। তাও দাঁতে দাঁত চেপে সে শ্রমণাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আর পায়ের নিচের নারী মূর্তিটা, সেটা কি ডিনোট করছে ম্যাডাম? ওটা ডিফাইন করছে এক লোভী উপাসককে, যে টেকো ধামানের পুজো করতে গিয়ে নিজের অন্ত ডেকে এনেছে। শ্রমণার ফিসফিস স্বরে নন্দিতার গায়ে কাঁটা দিল। ঝট করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পুঁথিটা ব্যাগে গুঁজে নন্দিতা বলল, থ্যাংক ইউ রে শ্রমণা, অনেক হেল্প করলি তুই। আজ আসি, পরে আবার দেখা হবে। হ্যাঁ। বলে শ্রমণাকে প্রত্যুত্তর দেওয়ার সুযোগ না দিয়েই হনহন করে লাইব্রেরি ছেড়ে বেরিয়ে এলো নন্দিতা। নন্দিতার অপশ্রিয়মান অবয়বের দিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল শ্রমণা। অবয়বটি দৃষ্টিকোণের বাইরে যেতেই শ্রমণা নিজের চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর ব্যাগ থেকে বার করল একটি সুদৃশ্য কাগজের বাক্স। কেউ তাকে দেখছে না সে ব্যাপারে নিশ্চিন্ত হয়ে শ্রমণা বাক্সটা খুলল। বাক্সের ভেতর রাখা একটা কাপ কেক। আজকাল লাইব্রেরিতে খাবার আনা ঝক্কি, কিন্তু যেহেতু শ্রমণা এখানকার পরিচিত মুখ, তাই ব্যাগ বেশি চেক হয় না। অগত্যা মাঝে মাঝে গার্ডদের নজর এড়িয়ে শ্রমণা খাবার নিয়ে আসতে পারে। কিন্তু আজ সে সেলিব্রেশনের মুডে আছে। সঙ্গে ভরসা এই কাপকেকটাই। কাপকেকের ক্রিমে তর্জনীটা ডুবিয়ে মুখে পড়ে দিল শ্রমণা। হাসি আরও চওড়া হলো। নন্দিতা সুইটহার্ট, your days are numbered. ভেবে মনে মনে খুব খুশি হয়ে উঠল শ্রমণা। বুলি করে করে শ্রমণা স্কুলের দিনগুলোকে বিষাক্ত করে দিয়েছিল নন্দিতা।
শ্রমণা ছিল টম বয়স, আর নন্দিতার মাটিতে পা পড়তো না নিজের রূপের দেমাকে। নন্দিতার উচিত শিক্ষার সময় এসেছে। শ্রমণা সোশ্যাল সাইটে নন্দিতার পাঠানো মেসেজে গলিগো নামটা দেখেই চমকে উঠেছিল। চতুর্দশ শতকে নালন্দা মহাবিহার থেকে এক মহামেধাবী বৌদ্ধ ভিক্ষুকে বিতাড়ন করা হয়, কারণ সে দেহ ধারণে অক্ষম বৌদ্ধতন্ত্রের পিশাচদের রক্তমাংসের পৃথিবীতে আহ্বান করতে সক্ষম হয়েছিল। গলিগ শুধু পিশাচদের আহ্বানই করতেন না, তাদের আধারও দিতেন। এই আধারের ফলে পিশাচগুলি যুগ যুগান্তর ধরে ছাড়পত্র পেত দুনিয়াতে টিকে থাকার। গলিগো বহু পিশাচকে এইভাবে নিয়ে এসেছে রক্তমাংসের পৃথিবীতে। টেকো ধামানও তার মধ্যে একজন। অবশ্য টেকো ধামানকে তাদেরই একজন বলা ভুল। বৌদ্ধতন্ত্রের সবচেয়ে নিম্নবর্গীয় পিশাচ হল এই টেকো ধামান। মনে করা হয় কোনো মানুষের আত্মা যখন নবদমিত কাম এবং লালসা নিয়ে অপঘাতে মারা যায়, তার আত্মা মুক্তি পায় না, প্রেতজনির এক অদ্ভুত স্তরে আটকে থাকে। সেই আত্মা বারবার খুঁজতে থাকে পৃথিবীতে ফেরত আসার রাস্তা। কোনো স্ত্রীলোকই তাদের আহ্বান করতে পারে। গলিগো নিশ্চয়ই টেকো ধামানকে আহ্বান করার জন্য কোনো স্ত্রীলোকের সাহায্য নিয়েছিলেন। এই নিম্নবর্গের পিশাচ অত্যন্ত ধূর্ত। স্থায়ীভাবে পৃথিবীতে থাকার জন্য এমন কোনো সৎ পন্থা নেই যা টেকো ধামান অবলম্বন করবে না। নন্দিতার লোভ চোখ এড়ায়নি শ্রমণার। শ্রমণা তো চায় নন্দিতার ডাকুক টেকো ধামানকে, উচিত শিক্ষা পাবে ও। গলিগের পুঁথির একটা বিশেষ অংশ পুড়ে গেছে, সেটা লক্ষ্য করেছে শ্রমণা। ও জানে ওখানে কি লেখা ছিল। ওখানে লেখা ছিল গাত্রবন্ধনের উপায়, যাতে কোনোভাবেই টেকো ধামান উপাসকের দেহকে আধার না বানাতে পারে। নিস্তব্ধ লাইব্রেরি রুমে নিঃশব্দ হাসিতে ফেটে পড়ল শ্রমণা। অমর তো ভাবতেও পারেনি এত শিগগিরই নন্দিতা টিকলিতে ফেরত আসবে, তাও আবার ফুলকিকে নিয়ে। শিলিগুড়ি থেকে আসা ট্রেকারটা নন্দিতা আর ফুলকিকে বাড়ির সামনে নামিয়ে অদৃশ্য হতেই অমর তো উত্তেজনায় এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। ও কি সব ঠিক দেখছে? গত কয়েক মাসে যতবার নন্দিতার কলকাতার বাড়িতে গেছে অমর, তো ততবারই ওর মনে হয়েছে যে এই নন্দিতাকে ও চেনে না। চুলে রঙের ছোঁয়া, শরীরে নিত্য নতুন গয়না আর হাবভাব পুরো অচেনা। এই মেয়েটাকেই যে অমর তো কোনোদিন ভালোবেসেছিল তা ওর মনেই হয় না। কটেজের সিঁড়িতে দুদণ্ড দাঁড়িয়ে সেই কথাই ভাবছিল অমর্ত্য। নন্দিতা হাঁক দিল, অমি, কি করছো ওখানে দাঁড়িয়ে? এসো না এদিকে, ব্যাগটা নাও। অমর্ত্য শশব ব্যস্ত হয়ে এগিয়ে গেল নন্দিতা আর ফুলকিকে নিয়ে বাড়িতে ঢোকানোর জন্য। অমি, আরে অমি, তাড়াতাড়ি এসো, তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। পরোটাটা প্লেটে দিতে দিতে বেডরুমের দিকে তাকিয়ে হাঁক পারল নন্দিতা। উফ, কোথায় যে থাকে লোকটা। ভাবতে ভাবতেই অমি নিচে চলে এসেছে। ডাইনিং রুমে ঢুকে অমি প্রথম গেল ফুলকির দিকে। ড্রয়িং রুমের পাশে একটা ক্রেডেলে শুয়ে খেলছিল ফুলকি। অমিকে দেখেই গুয়ানির মতো করে পা 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 আওয়াজ করছিল ফুলকি মুখ দিয়ে। নন্দিতার এই আদিক্ষেতা অসহ্য লাগে। কখন যে সে বেরোবে। আজ অমাবস্যা, নন্দিতার পরীক্ষার প্রথম দিন। অমির মেয়েকে নিয়ে ন্যাকামি যেন আর শেষই হচ্ছে না। অধৈর্য নন্দিতা হাঁক পারল আবার, অমি, মেয়েকে সোহাগ পরে করবে, আগে খেয়ে নাও।
অমি হাসি হাসি মুখে এসে দাঁড়ালো কিচেনে। নন্দিতার হাত থেকে প্লেটটা নিয়ে মেয়ের ক্রেডেলের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। নন্দিতার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠেছিল। বোকা অমিতা ভাবছে নন্দিতা টিকলিতে ফিরে এসেছে সংসার করার জন্য। হায়, যদিও জানতো নন্দিতা এখানে কেন এসেছে। অমি অফিস চলে যাওয়ার পর নিজের লং কোটটা গায়ে জড়িয়ে ফুলকিকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নন্দিতা। গন্তব্য মুরগির দোকান। বেশি দূর যেতে হবে না, সামনের মোড়ের মাথাতেই চা বাগানের কর্মীদের জন্য দোকান সাজিয়ে বসে আছে এক মহিলা। নন্দিতা দোকানে গিয়ে বুড়ি দোকানদার বিক্রেতাকে বলল একটা গোটা মুরগি পালক টালক ছাড়িয়ে দিতে। গত 4 দিন এইভাবেই মুরগি নিয়ে বাড়িতে কাটছে ও। মুরগির মাংসের চেয়েও বেশি প্রয়োজন ওর মুরগির রক্ত। অন্যদিন বুড়ি দোকানদার নেই কিছু না বলেই গোটা মুরগিটা কালো পলিব্যাগে বেঁধে নন্দিতাকে দিয়ে দেয়, কিন্তু আজ নন্দিতা মুরগিটা গোটা চাইতেই দোকানদার নিয়ে একবার আকাশের দিকে দেখল। নন্দিতা দেখল দোকানদারনির কপালে অদ্ভুত ভাঁজ পড়েছে। মুরগি ওজন করে প্যাকেটে ভরে নন্দিতা দুপা এগিয়েছে। পেছন থেকে মনে হলো দোকানদারনি যেন বিড়বিড় করে কিছু বলছে একঘেয়ে সুরে। নন্দিতা গা না করে বাড়ির পথ ধরল। বাড়ির পথ না ধরে নন্দিতা যদি একটু ঠাউর করার চেষ্টা করত তাহলেই শুনতে পেত মুরগির দোকানদারনি এক ঝিম ধরা সুরে একঘেয়েভাবে বলে চলেছে, ডুংরি নদীর কালো জল ললির পাশে গা, পথ কেসে জঙ্গলেতে সেই পথেতেই যা, আধার যখন গিলবে সে ওই আকাশের সাত, টেকো দামান উঠবে জেগে বাঁধবে বিষম ফাঁদ, কিন্তু যদি কাটতে পারিস সেই ফাঁদেরই জাল, টেকো দামান দেবে ধরা পূর্বে মনস্কাম, কিন্তু সে পথ সহজ তো নয়, রাস্তা বড় দাদার, বিফল হইলে টেকো দামান খুঁজে নেবে আধার। বাড়ি ফিরেই ফুলকিকে ক্রেডেলে শুইয়ে নন্দিতা রান্নাঘরে ঢুকল। সদ্য কিনে আনা মুরগিটাকে প্যাকেট থেকে বের করে রাখলো একটা ঝাঁঝরির ওপর। তারপর ঝাঁঝরিটা বসালো একটা পাত্রের ওপর। কিচেনের সবচেয়ে ধারালো ছুরিটা এনে মুরগিটাকে ফালা ফালা করতে শুরু করলো। সদ্য মৃত মুরগিটার ছিন্ন বিচ্ছিন্ন দেহ থেকে ততক্ষণে রক্তের ধারা এসে ভরে দিয়েছে ঝাঁঝরির নিচের পাত্রটাকে। মুরগিটাকে সিঙ্কে নামিয়ে দিয়ে নন্দিতা এগিয়ে গেল রান্নাঘরের সেই তাকগুলোর কাছে যেখানে চাল ডাল ইত্যাদি রাখা আছে। সেখানে গিয়ে একটি বিশেষ চালের কৌটো তুলে কিছুটা চাল রক্তে মিশিয়ে মাখতে শুরু করল নন্দিতা। আষ্টে বিবৌ মিশা উদ্রেককারী গন্ধে ছেয়ে গেছে চারপাশটা, কিন্তু নন্দিতার বিশেষ অসুবিধা হলো না তাতে। গত 15 দিন ধরে মুরগির রক্তে আতপ চাল মেখে ও খাইয়ে আসছে গ্যালিপ স্ট্রিট থেকে কিনে আনা কাকটাকে। এই কাকটাকে আনতে কম ঝামেলা করতে হয়েছে নন্দিতাকে। কলকাতা থেকে টানা গাড়িতে ওইটুকু বাচ্চা নিয়ে ট্রাভেল, শুধুমাত্র ওই কাকটার জন্য। যাই হোক, আজ শেষ দিন। আজ রাতে কাকটাকে মেরে বাড়ির পেছনের গাবায় যজ্ঞডুমুরের গাছটার নিচে পুঁতে দেবে। আজই তো অমাবস্যা। গত 3 দিন ধরে আকাশের মুখ ভার। সারা দিন রাত ধরে অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। আজ যদিও তার বেগ একটু কমেছে, কিন্তু তাও
টিপটিপ করে ফোঁটায় ফোঁটায় ঝরে চলেছে, সঙ্গে আবার লোডশেডিং। পাশে রাখা মোবাইলটা হাতে তুলে নন্দিতা দেখল উজ্জ্বল স্ক্রিন জানান দিচ্ছে এখন রাত 12:45। নন্দিতার এক পাশে অঘরে ঘুমিয়ে আছে ফুলকি, অন্য পাশে তার অমর্ত্যও ঘুমে কাদা। সেদিকে এক পলক দেখে নন্দিতা বিছানার ওপর উঠে বসল। তারপর খুব সন্তর্পণে ফুলকিকে টপকে মশারিটা তুলে বেরিয়ে এলো বাইরে। ঘরের এক কোণে কেরোসিনের বাতিটা প্রাণপণে ঘরের অন্ধকার কাটানোর চেষ্টা করছে। সেদিকে পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাতির সলতেটাকে কমিয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো নন্দিতা। কৃষ্ণপক্ষের চতুর্দশীর অন্ধকার, পাহাড়ের কোলে ছোট্ট শহরটা এক নিস্তব্ধতার চাদর বিছিয়ে চুপচাপ কোনো এক ভীষণ অমঙ্গলের অপেক্ষা করছে যেন। নন্দিতার বুকটা একবার কেঁপে উঠল, কি জানি কেন। এত রাতে ওই গভীর জঙ্গলে যাওয়া কি উচিত হবে, তাও আবার টেকো ধামানের থানে? এক ঝটকায় মনের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলল নন্দিতা। হ্যাঁ 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 হ্যাঁ, উচিত হবে। তার অভীষ্ট পূরণ একমাত্র টেকো ধামানই করতে পারেন। নন্দিতা সব নিয়ম মেনেই তাকে আহ্বান করবে। গলিগের উপাচার পুঁথিতে যা যা লেখা আছে তা মেনে টেকো ধামানকে আহ্বান করলে তিনি নন্দিতার ওপর তুষ্ট হবেন আর পূরণ করবেন নন্দিতার সব আকাঙ্ক্ষা। অভিনীতকে নন্দিতার চাই, সে যে কোনো মূল্যে। দরজার পাশে রাখা ছাতাটা খুলে আস্তে করে চৌকা ডিঙিয়ে রাস্তায় নেমে এলো নন্দিতা। তারপর কৃষ্ণা চতুর্দশীর ঘোর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নিচের দিকে। হিসেব মতো গলিকো যে মন্ত্র বলেছেন তা জপ করতে হবে কোনো নির্জন রাস্তার 3 মাথা মোড়ে দাঁড়িয়ে। নন্দিতা সাবধানে পা ফেলে এগোতে লাগলো। অন্ধকার ছড়ানোর রাস্তায় এগোতে এগোতে নন্দিতা ভাবছিল তার অদৃষ্টের কথা। সে কখনো ভাবেনি তাকে একদিন এই টেকো ধামানের পুঁথির শরণাপন্ন হতে হবে। অভিনীত আর সে কি খুশিই না ছিল। অভিনীত তার এক কথায় যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল নিজের মা আর বউয়ের সাথে। যদিও নিজের 2 সন্তানের সাথে অভিনীত যোগাযোগ রক্ষা করে আসছিল, কিন্তু নন্দিতা জানত অভিনীতের সন্তানদের থেকে তাকে বিচ্ছিন্ন করা শুধু সময়ের অপেক্ষা। মিষ্টি মিষ্টি কথায় অভিনীতের সন্তানদের প্রশংসা করে যাচ্ছিল নন্দিতা। আর বিষাক্ত মাকড়সা যেভাবে জাল বিছিয়ে চলে তার শিকারদের ওপর, সেই রকমভাবেই অভিনীতকে নিজের করায়ত্ত করে চলেছিল। নন্দিতা জানত অভিনীত তার জালে সেই হতভাগ্য পতঙ্গের মতো আস্তে আস্তে আটকে পড়ছে। ওর বাড়ি গাড়ি অঢেল সম্পত্তি সব একদিন ফুলকির হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু নন্দিতার কপাল এত খারাপ যে নন্দিতার পরিকল্পিত সময়ের আগেই অভিনীত একদিন দুম করে বাড়ি ফিরে নিজের স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসল। আর প্রত্যাশা মতোই অভিনীতের স্ত্রী চেয়ে বসল নিজের সন্তানদের কাস্টাডি। অভিনীতের বাবা মা জীবিত, তারা অভিনীতের স্ত্রীকে পছন্দ করেন, ভালোবাসেন নিজের উত্তরসূরিদের। তারা খুব স্বাভাবিকভাবেই নিজের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার কথা জানালেন অভিনীতকে। অভিনীত নিজে সামান্য চাকরি করে, তার সমস্ত লচপচানি যে তার বাবা মায়ের টাকায়, তা এতদিনে জেনে গিয়েছিল নন্দিতা। ভগ্নদূতের মতো অভিনীত যেদিন নন্দিতার আশ্রয়ে এসে দাঁড়িয়েছিল, সেই দিনই মনে মনে নিজের কর্তব্য ঠিক করে নিয়েছিল সে। নন্দিতা শুধু অভিনীতের প্রাচুর্যকেই ভালোবাসেনি, তার ইস্পাতের মতো শরীরটারও প্রেমে পড়েছে। বারবার সেই ইস্পাত কাঠিন্যে ধরা দিয়েছে নন্দিতার মাখনের মতো নরম মন। নন্দিতা সেদিনই নিজের ঘরে গিয়ে ড্রয়ার থেকে বের করেছিল টেকো ধামানের পুঁথিটা।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে মনে মনে বীজমন্ত্র জপ করতে করতে 100 গণনা শেষ করে চোখ খুলল নন্দিতা। চোখ খুলেই ও অবাক হয়ে গেল। নন্দিতা দেখল ও দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত কাঠছেড়াই কারখানার সামনে। চারপাশে কি অস্বাভাবিক ঠান্ডা, পারদ যেন নেমে এসেছে হিমাঙ্কের বহু নিচে। জায়গাটা কি ভীষণ নিস্তব্ধ। দূর থেকে নদীর জলের কুলুকুলু শব্দ ভেসে আসছে। নন্দিতার হঠাৎ গায়ে কাঁটা দিচ্ছিল। প্রাথমিক ভয়টা কাটিয়ে সে পা বাড়ালো ভাগাড়ের দিকে। গলিগের পথের নিয়ম অনুযায়ী পুতুলটাকে রাখতে হবে পুঁতি গন্ধময় স্থানের ঈশান কোণে। নন্দিতা পা বাড়ালো সেই দিকে। ঈশান কোণে পৌঁছে নন্দিতা আস্তে করে হাঁটু গেড়ে বসলো জমির ওপর। ছোট্ট ছোট্ট হাড়ের টুকরো পোশাক ভেদ করে হাঁটুতে ফুটছিল ওর। নন্দিতা সাবধানে কোমরের ব্যাগ থেকে পুতুলটা বের করে মাটির ওপর রাখল। তারপর ছাতার আগল সরিয়ে দিয়ে খোলা আকাশের দিকে মুখ করে চোখ বুজে 3 বার চেঁচিয়ে বলল, অং কং খং ঠং টেকো ধামান্ত বৈয়ং স্বাহা, অং কং খং ঠং টেকো ধামান্ত বৈয়ং স্বাহা, অং কং খং ঠং টেকো ধামান্ত বৈয়ং স্বাহা। তারপর ধীর গতিতে চোখ মেলে নন্দিতা তাকালো মাটির দিকে। তাকিয়েই স্তম্ভিত হয়ে গেল। একে টেকো ধামান তার আধার নেয়নি। আধার নিলে তো এই পুতুলটার অদৃশ্য হয়ে যাওয়ার কথা। নন্দিতার বুকের রক্ত যেন ঝলকে উঠল। এবার কি উপায়? চারপাশ ঘুরঘুরটি অন্ধকার। নন্দিতা বুঝল এখান থেকে পালানো ছাড়া গতি নেই। ভাগাড়ের জমির ওপর তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। লঘু পায়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে এসেছে। তখন নন্দিতার মনে হলো ওর পায়ের শব্দটা যেন একা নয়। বৃষ্টি ভেজা জমিতে আরো কোনো একজনের পা পড়ছে যেন। আওয়াজ উঠছে, ছপ ছপ ছপ। নন্দিতা ফিরে তাকালো, আর ঠিক তখনই ঘন অন্ধকারের বুক চিরে এক বিদ্যুৎ রেখা আকাশকে ফালা ফালা করে দিল এই প্রান্ত থেকে ও প্রান্ত। বিদ্যুতের আলোয় নন্দিতা দেখল একটি ঘরবাকার মানুষের মতো কিছু বৃষ্টির জল পেরিয়ে এগিয়ে আসছে, যার দৈর্ঘ্য 1.5 ফুটের বেশি নয়। চোখের দৃষ্টি বহুদিনের বাসি মরার মতো। নন্দিতা প্রাণ ভয়ে দৌড়ে পালানোর আগেই নিজের ঘাড়ে কিসের একটা আঘাতে অচৈতন্য হয়ে পড়ল। বাইপাসের ধারে এই নতুন আবাসনটায় বড্ড কড়াকড়ি। ভিখারিদের ঢুকতেই দেয় না। নন্দিতা তাও হাল ছাড়েনি। গেট থেকে একটু দূরে পাঁচিলের পাশে অপেক্ষা করছিল। ওই তো নিজের সদ্য কেনা গাড়ি থেকে নামছে উর্মি। এক উদীয়মান নেতার ভাইপোর সাথে প্রেম করছে সে। উর্মি শুধু টাকা চায় না, পরিচিতি চায়, নাম চায়, যশ চায়, আর টেকো ধামান চায় আধার। নন্দিতা এত দিন ধরে টেকো ধামানের শুষে খাওয়া লোলোচর্ম শরীরটা নিয়ে এগিয়ে গেল উর্মির সামনে। সুন্দরী উর্মি বিরক্তিতে ভ্রু কুঁচকে নিজের পার্স থেকে একটা 10 টাকার নোট নন্দিতার দিকে ছুঁড়ে দিয়ে গেটের ভিতরে ঢুকতে যাচ্ছিল। তখনই পিছন থেকে নন্দিতা উর্মিকে ঘর ঘরে গলায় ডেকে বলল, बहुत सपना, बहुत ख्वाब है तेरे दिल में। তারপর খুক খুক করে কেশে মাটিতে একদলা থুতু ফেলে উঠে দাঁড়িয়ে
উর্মির অবাক চোখের দিকে তাকিয়ে নিজের ঝোলা থেকে বের করল এক টুকরো অভিশপ্ত কাপড়। তারপর উর্মির দিকে বাড়িয়ে দিয়ে বলল, आज तूने मुझे निवाला दिया, मैं तुझे तेरी ख्वाब देके जाती हूँ। উর্মি বিস্ফারিত চোখে কাপড়ের টুকরোটা দেখছিল। চলে যেতে যেতে একবার পিছনে ফিরে তাকালো লোলচর্ম নন্দিতা। অস্ফুট স্বরে বলল, तेरी मुराद पूरी हो और मेरा इंतजार। কাপড়ের টুকরোটায় কি বিশ্রী গন্ধ, গা গুলিয়ে উঠছিল উর্মির। কি মনে হতে পার্সে থাকা লাইটারটা বের করে কাপড়টা আগুন ধরিয়ে মাটিতে ফেলে দিল। তারপর পা বাড়ালো নিজের ফ্ল্যাটের দিকে। শেষ হলো আমাদের আজকের গল্প, সূর্যানী ভট্টাচার্যের লেখা টেকো ধামানের থান। গল্পের সূত্রধার, গল্প পাঠ ও অভিনীতের চরিত্রে অর্ণব, পর্ব পরিচালনায় সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত সুমন জয়, নন্দিতার চরিত্রে তৃষা, অমর্ত্যর চরিত্রে অসঞ্জন, শ্রমণার চরিত্রে কাহন, নন্দিতার চরিত্রে স্বাতী, বুড়ি ও মুরগির দোকানদারনির চরিত্রে অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড। নমস্কার।